নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্রবণ সংক্রান্ত ভিডিওতে আমি প্রকৃত দ্রবণ, প্রলম্বন এবং কোলয়েডীয় দ্রবণ সম্পর্কে আলোচনা করেছি। আমার আজকের ভিডিওতে প্রথমেই আমি তার কন্টিনিউয়েশন হিসেবেই খানিকটা পড়াবো জলে বিভিন্ন পদার্থের দ্রবীভবন। তারপর আমি আজকে দ্রাব্যতা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলবো যে জলে যে বিভিন্ন পদার্থের দ্রবীভূত হওয়ার যে প্রবণতা রয়েছে, সেই কারণে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়। সেই সম্পর্কে আমি আলোচনা করব। কোনো পদার্থ কোনো দ্রাবকে দ্রবীভূত হবে কি না সেটা দ্রাবক এবং দ্রাব্য এই দুটোরই প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে। এক্ষেত্রে একটি স্বতঃসিদ্ধ প্রচলিত আছে, সেটা হচ্ছে লাইক লাইকস লাইক। মানে কি? মানে সাধারণত আয়নীয় যৌগ আয়নীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগ সমযোজী দ্রাবকে দ্রবীভূত হয়। কিন্তু সমস্ত দ্রাবকের মধ্যে জল এমন একটি দ্রাবক যার মধ্যে আয়নীয় ও সমযোজী বেশিরভাগ পদার্থই কিন্তু দ্রবীভূত হয়, আর এই কারণের জন্যই জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়। এখন এই আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ বলতে কি বোঝায় সেটা আমরা হয়তো সঠিকভাবে এই মুহূর্তে বুঝতে পারবো না। এটা সম্পর্কে আমরা ডিটেইলে পড়ব ক্লাস 10-এ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটুকুনি বলতে পারি যে আয়নীয় যৌগগুলি হচ্ছে সেই যৌগগুলো যারা জলীয় দ্রবণে বা জলের মধ্যে কি হয়, আয়নে ভেঙে যায়। অবশ্যই এর ব্যতিক্রম রয়েছে হাইড্রোজেন ক্লোরাইড, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই এটা ফলো করা হয় যে সমযোজী যৌগগুলো আয়নে বিয়োজিত হয় না। এখন আয়নীয় যৌগগুলি কি বললাম না, আয়নীয় দ্রাবক যেমন জলে দ্রবীভূত হয়ে যায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি আয়নীয় দ্রাবক জলে দ্রবণীয়। কি করে এই যৌগগুলো না, এই যৌগগুলি জলের মধ্যে যোগ করলে অত্যন্ত দ্রুত ক্যাটায়ন ও অ্যানায়নে বিয়োজিত হয়ে যায়। সোডিয়াম ক্লোরাইড NaCl কিসে পরিণত হয়? বিয়োজিত হয়ে Na+ এবং Cl- আয়নে বিয়োজিত হয়ে যায়। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সেটি বিয়োজিত হয়ে কি আয়ন দেয়? ক্যাটায়ন হিসেবে দেয় Na+ আয়ন, আর অ্যানায়ন হিসেবে দেয় OH- আয়ন বা হাইড্রক্সিল আয়ন। এছাড়া পটাশিয়াম ক্লোরাইড KCl, এটি আয়নে বিয়োজিত হয়ে কি দেবে? K+ আয়ন হিসেবে ক্যাটায়ন দেবে, আর ক্লোরাইড আয়ন বা Cl- আয়ন অ্যানায়ন হিসেবে দেবে। এইভাবেই NaCl, NaOH, KCl এবং অন্যান্য আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয়। নেক্সট, এরা সহজেই জলে দ্রবীভূত হয়ে গেল। কিন্তু সাধারণভাবে বলা যায় কোনো পদার্থকে জলের মধ্যে যোগ করলে ওই পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে কিন্তু ভেঙে যায়। আর জলের অণুগুলি গোলাকৃতি হওয়ার জন্য কি হয়, এদের মধ্যে খানিকটা জায়গা ফাঁকা থাকে, আর এই ফাঁকা জায়গাকে জলের আন্তরাণবিক অবকাশ বলা হয়। কি বলা হয়? আন্তরাণবিক অবকাশ। জলের অণুগুলির গোলাকৃতি হয় এবং এই গোলাকৃতি অণুগুলির মধ্যে যে জায়গা ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গাকে জলের আন্তরাণবিক অবকাশ বলা হয়। এখন কোনো পদার্থের
অতি সূক্ষ্ম অণুগুলির ব্যাস যদি এমন হয় যে সেগুলি জলের আন্তরাণবিক অবকাশের মধ্যে ঢুকে পড়তে পারে, তাহলে প্রকৃত দ্রবণ উৎপন্ন হয়। অর্থাৎ দ্রাবের অণুর ব্যাস যদি 10⁻⁻8 সেন্টিমিটার বা তার কম হয়, তাহলে দেখা যায় যে সেগুলি জলের আন্তরাণবিক অবকাশের মধ্যে ঢুকে পড়তে পারে, ফলে প্রকৃত দ্রবণ উৎপন্ন হয়। কিন্তু ব্যাস যদি খুব বেশি হয়, অর্থাৎ দ্রাবকণার ব্যাস যদি 10⁻⁻4 সেন্টিমিটার বা তার বেশি হয়, সেক্ষেত্রে দ্রবণ উৎপন্ন না হয়ে প্রলম্বন উৎপন্ন হয়। কেমন? এছাড়া স্টার্চ, প্রোটিন, ডিএনএ প্রভৃতির অণুগুলি বৃহদাকার হয়, অনেক বড় হয়। এদের অণুগুলির ব্যাস প্রকৃত দ্রবণের দ্রাবকণা ও প্রলম্বিত কণার ব্যাসের মাঝামাঝি হয়। অর্থাৎ এই যে বললাম স্টার্চ, প্রোটিন, ডিএনএ, এদের কণার ব্যাস হয় 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটারের মধ্যে। তাই এরা কিন্তু জলের আন্তরাণবিক স্থানে প্রবেশ করতে পারে না, ফলে প্রকৃত দ্রবণ উৎপন্ন করতে পারে না। এদের জলে যোগ করা হলে এরা কি করে না, বহু সংখ্যক জলের অণুকে অপসারিত করে জলের মধ্যে দ্রবীভূত হয় এবং কোলয়েডীয় দ্রবণ উৎপন্ন করে। এই প্রসঙ্গে আরেকটি তথ্য আমি তোমাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে কিভাবে নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়। না, নদীর জলে আমরা জানি কাদা, মাটি, তারপরে নুড়ি, পাথর, অন্যান্য বিভিন্ন অপদ্রব্য, যারা সাধারণত ঋণাত্মক আধানযুক্ত কোলয়েড কণা হিসেবে ভাসমান থাকে। এখন এই জল নদীর মোহনায় কি হয় না, সমুদ্রে মেশে। তখন আমরা জানি সমুদ্রের জল লবণাক্ত হয়। সমুদ্রের জলের মধ্যে অনেক ধরনের লবণ মিশ্রিত থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড বা NaCl, ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4। তো কি হয়, এই যে নদীর জলে বাহিত ঋণাত্মক আধানযুক্ত কোলয়েড কণা এই সমুদ্রের জলে মিশ্রিত বিভিন্ন লবণের যে ক্যাটায়নগুলি রয়েছে তাদের সংস্পর্শে এসে এই কোলয়েড কণাগুলি কি হয়, প্রশমিত হয়, আর প্রশমিত হয়ে থিতিয়ে পড়তে থাকে। আর তাই কিন্তু নদীর মোহনায় পলি ও কাদামাটি জমে বদ্বীপ গঠিত হয়। কেমন? আচ্ছা, এই তো গেল মোটামুটি ভাবে আমরা প্রলম্বন, প্রকৃত দ্রবণ, তারপরে কোলয়েডীয় দ্রবণ সম্পর্কে আলোচনা, তার বাস্তব কিছু প্রয়োগ, এগুলো আমরা পড়লাম। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দ্রাব্যতা। ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে দ্রাব্যতা। প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞা, অর্থাৎ দ্রাব্যতা কাকে বলে। না, দ্রাব্যতার সংজ্ঞা যদি বলতে হয় তাহলে কি বলবো আমরা, না নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত থাকতে পারে সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। আবার আমি রিপিট করছি, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত থাকতে পারে সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের দ্রাব্যতা কি হবে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের দ্রাব্যতা, কোনো পদার্থের দ্রাব্যতা সমান কি দাঁড়াবে না, সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর। এই সম্পৃক্ত দ্রবণ কাকে বলে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে ডিটেলে আলোচনা করব, কিন্তু এখনও আমি আজকেও আমি একটু এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব।
নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের দ্রাব্যতা কি হচ্ছে না সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর বাই ওই দ্রবণে দ্রাবকের ভর ইন্টু 100। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় ধরো 100 গ্রাম দ্রাবক, তার মধ্যে কিছু দ্রাব যোগ করা হলো। এইভাবে যোগ করতে যখন দেখা যাবে যে ওই দ্রাবকের মধ্যে অর্থাৎ ওই 100 গ্রাম দ্রাবকের মধ্যে আর দ্রাব যোগ করা যাচ্ছে না, ম্যাক্সিমাম যতটা দ্রাব যোগ করা যায়, বাকি যতই তুমি দ্রাব যোগ করো না কেন সেটা তলায় থিতিয়ে পড়ছে, সেই যে গ্রাম সংখ্যা, যত গ্রাম দ্রাব ম্যাক্সিমাম 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত হতে পারে একটি নির্দিষ্ট উষ্ণতায়, সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় যে দ্রাবকের মধ্যে আমরা ওই পদার্থটিকে দ্রবীভূত করছিলাম সেই পদার্থের দ্রাব্যতা বলা হয়। কেমন? এক্ষেত্রে আমরা কি বললাম না গ্রাম সংখ্যা, কিন্তু দেখো কি হচ্ছে না নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের দ্রাব্যতা, সেটা কি হলো না সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর না, আর বাই ওই দ্রবণে দ্রাবকের ভর। এখন দ্রবণে দ্রাবকের ভরটা তো ফিক্সড, সেটা কত না 100 গ্রাম, আর সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর সেটাও গ্রাম সংখ্যা, গ্রামে প্রকাশ করতে হবে। ধরে নিলাম x গ্রাম, তাহলে বাই 100 গ্রাম ইন্টু 100। তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো? এক্ষেত্রে দেখো গ্রাম এই একক দুটো পরস্পরের সাথে কেটে গেল, অর্থাৎ দ্রাব্যতা একটি একক বিহীন রাশি। এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন আসতেই পারে যে দ্রাব্যতার একক লেখো, কিন্তু সেক্ষেত্রে দ্ব্যর্থহীন ভাষায় তোমাকে লিখতে হবে তোমাদেরকে যে দ্রাব্যতা একটি একক বিহীন রাশি, দ্রাব্যতার কোনো একক নেই। ঠিক আছে? নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দ্রাব্যতা নিয়ামক বিষয়সমূহ, অর্থাৎ দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। না প্রথমেই যেটা উল্লেখ করার প্রয়োজন সেটা হচ্ছে দ্রাবের প্রকৃতি, অর্থাৎ কোনো দ্রাবকের মধ্যে কি ধরনের পদার্থ আমরা দ্রবীভূত করছি। একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট দ্রাবকে বিভিন্ন পদার্থ যদি দ্রবীভূত করা হয়, সেই পদার্থের বিভিন্ন পদার্থের দ্রবীভূত হওয়ার ক্ষমতা কিন্তু বিভিন্ন হবে, অর্থাৎ দ্রাব্যতা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে উষ্ণতা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধি করলে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়, আর উষ্ণতা হ্রাস করলে দ্রাব্যতা হ্রাস পায়, অর্থাৎ দ্রাব্যতা কমে যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে তরলের মধ্যে কোনো কঠিন পদার্থের দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা উষ্ণতা বাড়ালে বেড়ে যায় আর উষ্ণতা কমালে কমে যায়। উষ্ণতা বৃদ্ধি করলে কোনো কোনো কঠিন পদার্থ এরকম আছে যে যাদের দ্রাব্যতা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়, আবার কোনো কোনো কঠিনের দ্রাব্যতা ধীর গতিতে বৃদ্ধি পায়। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ তরলের মধ্যে যদি গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করা হয়, সেক্ষেত্রে কিন্তু ঠিক এর বিপরীত ঘটনা লক্ষ্য করা যায়। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতা, তরলের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রবীভূত হওয়ার ক্ষমতা কিন্তু কমে যায়। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এখন স্থির উষ্ণতায় কোনো তরলের মধ্যে কঠিন পদার্থের দ্রাব্যতা সাধারণত বায়ুমণ্ডলের চাপের ওপর সেই অর্থে ডিপেন্ড করে না, কিন্তু কোনো তরল পদার্থে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের উপর ভীষণ রকমভাবে নির্ভরশীল। না স্থির উষ্ণতায় কোনো একটি স্থির উষ্ণতায় কোনো তরল পদার্থে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা চাপ বাড়ালে বৃদ্ধি পায় আর চাপ কমালে হ্রাস পায়।
এর একটি বাস্তব অভিজ্ঞতা কিন্তু আমাদের সবার রয়েছে। আমরা যখনই কোনো কোল্ড ড্রিঙ্কসের কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা খুলি, তখনই আমরা দেখতে পাই যে কিছু বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে। এখন এটা আসলে কি, এটা কোল্ড ড্রিঙ্কস বা সোডা ওয়াটার যাই বলি না কেন, এর মধ্যে এই তরলের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করা থাকে। যেহেতু ওটা আবদ্ধ থাকে, ফলে চাপ অনেক বেশি থাকে, সেই কারণে ওই নির্দিষ্ট বোতলের যে নির্দিষ্ট পরিমাণ তরল, তাতে অনেক বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে। যেই মুহূর্তে বোতলের ছিপিটা আমরা খুলে ফেলি, ফলে কি হয়, চাপটা রিলিজ হয়, চাপটা কমে যায়। তখন কি হয়, হঠাৎ করে ওই নির্দিষ্ট পরিমাণ তরলের কার্বন ডাই অক্সাইডকে দ্রবীভূত করবার ক্ষমতাটা অনেক কমে যায়। ফলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড সেটা কি হয়, একসাথে বেরিয়ে আসতে চায়। ফলে সেটাই আমরা দেখি কি না, বুদবুদ আকারে সেই গ্যাসটি বেরোচ্ছে। কি গ্যাস না, কার্বন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে, অর্থাৎ কি বললাম আমি আরেকবার রিপিট করছি না, সোডা ওয়াটারের বোতলের ছিপি যখন খোলা হয়, তখন উচ্চ চাপে দ্রবীভূত থাকা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের জলের দ্রাব্যতা কি হয় না, কমে যায়, এবং ওই কার্বন ডাই অক্সাইড গ্যাস বুদবুদ রূপে একটা হিসিং সাউন্ড দিয়ে বেরিয়ে আসে। আচ্ছা, এই তো গেল দ্রাব্যতা নিয়ামক বিষয়সমূহ। কি কি বললাম না, দ্রাবের প্রকৃতি, উষ্ণতা আর বায়ুমণ্ডলীয় চাপ। আমি উষ্ণতা বলবার সময় এটাকে বারবার হাইলাইট করার চেষ্টা করেছি যে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখো, আমরা যখন দ্রাব্যতার সংজ্ঞা বলেছিলাম, সেখানেও কিন্তু বারবার বলেছিলাম নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকতে পারে, সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। অর্থাৎ উষ্ণতাটা কিন্তু ভীষণ রকমভাবে দ্রাব্যতার সংজ্ঞায় উল্লেখ করতেই হবে। নিশ্চয়ই এর কোনো কারণ আছে না। আমাদের মনে রাখতে হবে যে কোনো পদার্থের দ্রাব্যতা একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট। উষ্ণতার পরিবর্তনে কিন্তু পদার্থের দ্রাব্যতার পরিবর্তন হয়। 100 গ্রাম দ্রাবককে বিভিন্ন উষ্ণতায় সম্পৃক্ত করতে, অর্থাৎ ম্যাক্সিমাম যতটা পদার্থ লাগে, সেই একই দ্রাবের ভিন্ন ভিন্ন পরিমাণের কিন্তু প্রয়োজন হয়। তাই দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ অত্যাবশ্যক বা অবশ্যই উল্লেখ করতে হবে। কোনো কারণে যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু সংজ্ঞাটা অসম্পূর্ণ থেকে যাবে বা ভুল সংজ্ঞা হিসেবেই চিহ্নিত করা হবে। নেক্সট, তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাব্যতা 35, এটা বলতে আমরা কি বুঝি, তখন আমাদের তাহলে কি বলতে হবে না, 20 ডিগ্রি সেলসিয়াসে জলে খাদ্য লবণের দ্রাব্যতা 35 বা 35 বলতে বোঝায় যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম বা 100 গ্রাম জলে সর্বোচ্চ 35 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে আমরা সর্বোচ্চ 35 গ্রাম খাদ্য লবণই দ্রবীভূত করতে পারি। এই 35 গ্রামের থেকে যদি সামান্য বেশি পরিমাণ লবণ আমরা দ্রবীভূত করতে চেষ্টা করি, এই 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু সেটা আমাদের পক্ষে করা সম্ভব হবে না। অতিরিক্ত লবণটি পাত্রের তলায় থিতিয়ে পড়বে। একই রকমভাবে যদি বলা হয় যে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, এর মানে কি না, আমরা একইভাবে তাহলে কি বলবো না, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম 100 গ্রাম জলে ম্যাক্সিমাম 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেটই দ্রবীভূত হতে পারে। তার থেকে একটুও বেশি পটাশিয়াম নাইট্রেটকে দ্রবীভূত করা সম্ভব নয় ওই 40 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রায়। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব দ্রাব্যতা লেখ সম্পর্কে। এখন এই দ্রাব্যতা লেখ ব্যাপারটা কি না, দ্রাব্যতা লেখ হলো দ্রাব্যতা ও উষ্ণতার লেখচিত্র। একটা লেখ কাগজে বা গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর উষ্ণতা আর ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা ধরে বিভিন্ন উষ্ণতায় কোনো পদার্থের দ্রাব্যতা নির্দেশক বিন্দুগুলি স্থাপন করে রেখা দ্বারা যুক্ত করলেই পদার্থের উষ্ণতা দ্রাব্যতা সম্পর্ক বিশিষ্ট একটি লেখচিত্র পাওয়া যায়, আর একেই দ্রাব্যতা লেখ বলা হয়। এখানে একটি দ্রাব্যতা লেখ আমি উল্লেখ করেছি, আরেকবার সংজ্ঞাটা আমি রিপিট করছি না, একটি গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা যদি ধরে বিভিন্ন উষ্ণতায় কোনো পদার্থের দ্রাব্যতা নির্দেশক বিন্দুগুলি স্থাপন করে রেখা দ্বারা যোগ করলে পদার্থের উষ্ণতা দ্রাব্যতা সম্পর্ক বিশিষ্ট লেখচিত্র পাওয়া যায়, আর একেই দ্রাব্যতা লেখ বলা হয়। আমরা জানি, মানে আমরা পড়লাম যে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। এখানে এই দ্রাব্যতা লেখে দেখো বিভিন্ন কঠিন পদার্থের দ্রাব্যতাকে দেখানো হয়েছে। যেমন প্রথমেই আমি বলতে চাইছি, এই দ্রাব্যতা লেখ অনুযায়ী দেখো এই যে গ্লবার লবণ, এই গ্লবার লবণের দ্রাব্যতার কথা বলা হচ্ছে, যে শোধক সোডিয়াম সালফেট বা গ্লবার লবণ, এর দ্রাব্যতা কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে, কেমন উষ্ণতা বৃদ্ধিতে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দ্রুত বাড়ে, কিন্তু তারপর থেকে উষ্ণতা বাড়ালে এর দ্রাব্যতা কমে যায়। ঠিক আছে, ঠিক তেমনিভাবে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেখানো হয়েছে, দ্রাব্যতা লেখ, যেখানে দেখা যাচ্ছে যে উষ্ণতা বৃদ্ধিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কিন্তু সেই অর্থে বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না বা বাড়ছে না। আবার দেখো এখানে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা লেখ দেখানো হয়েছে, সোডিয়াম নাইট্রেটের দ্রাব্যতা লেখ দেখানো হয়েছে, এখানে লেড নাইট্রেটের দ্রাব্যতা লেখ দেখানো হয়েছে, যেখানে দেখানো যাচ্ছে পরিষ্কারভাবে যে উষ্ণতা বৃদ্ধিতে এই সমস্ত পদার্থগুলোর দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একটি দ্রাব্যতা লেখ থেকে আমরা কি কি বিষয় জানতে পারি না, বাস্তব পরীক্ষা ছাড়াও দ্রাব্যতা লেখচিত্র থেকে কোনো দ্রাবের বিভিন্ন উষ্ণতায় দ্রাব্যতা আমরা জানতে পারি। দ্রাব্যতা লেখ থেকে একই উষ্ণতায় বিভিন্ন পদার্থের দ্রাব্যতার তুলনা আমরা করতে পারি। আবার কয়েকটি কঠিনের বাষ্পীভবনের সময় অথবা ওই গাঢ় দ্রবণটিকে ঠান্ডা করার পর কোনটি আগে দ্রবণ থেকে কেলাসিত হয়ে পৃথক হবে দ্রাব্যতা লেখচিত্র থেকে, তাও আমরা জানতে পারি। এই উপলক্ষে আমি একটি বাস্তব ঘটনার কথা উল্লেখ করতে পারি, যে দেখা যায় যেহেতু তরলে কঠিনের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভরশীল, সেই কারণে 1 কাপ জলে চিনির দ্রাব্যতা কলকাতার তুলনায় দার্জিলিংয়ে কিন্তু কম হবে। বেশ মজাদার মনে হলেও এটা কিন্তু সত্যি। কারণ কি না, একই সময়ে কলকাতার তুলনায় দার্জিলিংয়ের তাপমাত্রা কম। আবার আমরা জানি যে উষ্ণতা হ্রাসে জলে চিনির দ্রাব্যতা হ্রাস পায়। এই কারণেই কিন্তু 1 কাপ জলে চিনির দ্রাব্যতা কলকাতার তুলনায় দার্জিলিংয়ে কম হবে। আবার উষ্ণতা বাড়ালে আমরা এই দ্রাব্যতা লেখচিত্রে সাধারণত দেখলাম বা আগেও পড়লাম যে উষ্ণতা বাড়ালে সাধারণত তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে। ব্যতিক্রম কি না, কলিচুন। না, উষ্ণতা বৃদ্ধিতে জলে কলিচুনের দ্রাব্যতা কিন্তু হ্রাস পায়। তাই মনে রাখতে হবে যে নির্দিষ্ট পরিমাণ গরম জলে কলিচুন যতটা পরিমাণ দ্রবীভূত হবে, ঠান্ডা করলে কিন্তু একই পরিমাণ জলে কলিচুন বেশি পরিমাণে দ্রবীভূত হবে। এই তো গেল যে
তরলে কঠিন পদার্থের দ্রবীভূত হওয়ার ঘটনা। নেক্সট আমি অন্য টপিকে যাওয়ার আগে, অর্থাৎ তরলে গ্যাসের দ্রাব্যতা নিয়ে আলোচনা করবার আগে আরেকটি বিষয়ে আলোকপাত করতে চাই, যে দেখো, দ্রাব্যতার সংজ্ঞায় যে কেবল উষ্ণতাকে নির্দিষ্ট করা হয়েছে তাই নয়, দ্রাবকের পরিমাণও কিন্তু নির্দিষ্ট করা হয়েছে। কত না 100 গ্রাম দ্রাবক। এর কারণ কি, এর কি প্রয়োজন না, নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে যত গ্রাম দ্রাব প্রয়োজন তা কিন্তু দ্রাবকের পরিমাণের ওপরও নির্ভর করে। দ্রাবকের পরিমাণ বাড়লে বেশি পরিমাণে দ্রাব দ্রবীভূত হবে, কারণ তার বেশি পরিমাণে দ্রাব পদার্থকে দ্রবীভূত করার ক্ষমতা বেড়ে যাবে। আবার দ্রাবকের পরিমাণ যদি কমানো হয় তাহলে সেটি কম পরিমাণে দ্রাবকে দ্রবীভূত করবে বা সেটিকে সম্পৃক্ত করতে কম পরিমাণে দ্রাবের প্রয়োজন হবে। সুতরাং দ্রাবকের পরিমাণ যদি নির্দিষ্ট না করা হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম দ্রাবক প্রয়োজন হবে তা কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব হবে না। সেই কারণে উষ্ণতার পাশাপাশি দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকেরও পরিমাণকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেটা কত না 100 গ্রাম। আচ্ছা, এইবার আমরা পড়ব তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব। কি প্রভাব রয়েছে না, উষ্ণতা বাড়ালে তরলে কিন্তু গ্যাসের দ্রাব্যতা কমে যায়, আর উষ্ণতা কমালে তরলে গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে কার্বন ডাই অক্সাইডের কথা। কার্বন ডাই অক্সাইড জলে দ্রাব্য। সাধারণ উষ্ণতায় কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়, কিন্তু দ্রবণটিকে যদি ফোটানো হয় তাহলে দ্রবণ থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। আবার কোনো তরলে গ্যাসের দ্রাব্যতার উপর চাপের কি প্রভাব না, নির্দিষ্ট উষ্ণতায় চাপ বাড়ালে তরলে গ্যাসের দ্রাব্যতা বাড়ে এবং চাপ কমালে গ্যাসের দ্রাব্যতা কমে। আগেই বলা হয়েছে সোডা ওয়াটারের উদাহরণ দিয়ে যে চাপ প্রয়োগে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে জলে দ্রবীভূত করে সোডা ওয়াটার তৈরি করা হয়। এখানে আরেকটি উল্লেখ করা যেতে পারে ঘটনা, সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলার আগে কিন্তু বোতলটিকে ঠান্ডা করতে বলা হয়। ঠান্ডা করা উচিত কেন না, অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকেই লাইকার অ্যামোনিয়া বলে। এখন উষ্ণতা বৃদ্ধিতে জলে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায় এবং তা কি হয়, দ্রবণ থেকে বেরিয়ে এসে বোতলের মধ্যে কিন্তু প্রচণ্ড চাপের সৃষ্টি করে। এই অবস্থায় যদি বোতলের ছিপি খোলা হয় তাহলে কি হবে না, ওই গ্যাস আর জলে দ্রবীভূত গ্যাস ছিটকে বেরিয়ে আসবে, ফলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু বোতলটিকে যদি ঠান্ডা করা হয় তাহলে অদ্রবীভূত যে অ্যামোনিয়া সেটা কি হবে, পুনরায় দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে। ফলে তখন যদি বোতলের ছিপি খোলা হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকে না। এই তো গেল মোটামুটি ব্যাখ্যা করলাম বিষয়গুলোকে। এরপর আমরা কয়েকটি গাণিতিক উদাহরণ দেখব এবং কিছু সমস্যার সমাধান করব। প্রথমে আমরা যে সমস্যাটা দেখছি সেটা হচ্ছে এই যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 21 গ্রাম লবণ দ্রবীভূত আছে। সমস্যাটা কি না, কি নির্ণয় করতে হবে না, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সমস্যাটা এখন সমাধান করব। পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ KNO3 এর সম্পৃক্ত দ্রবণের ভর কত বলা হলো? সম্পৃক্ত দ্রবণের ভর বলা হয়েছে প্রশ্নানুসারে 50 গ্রাম এবং পটাশিয়াম নাইট্রেটের KNO3
থ্রি এর ভর হচ্ছে দেওয়া আছে কত, না 21 গ্রাম। এখন তার মানে দ্রবণে উপস্থিত জলের ভর কত? সুতরাং দ্রবণে উপস্থিত জলের ভর কত, না 50 মাইনাস 21 গ্রাম সমান কত, না সমান 29 গ্রাম। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এই উষ্ণতায় 29 গ্রাম জলে পটাশিয়াম নাইট্রেট কতটা দ্রবীভূত হয়েছে, না পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়েছে 21 গ্রাম। তাহলে এই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কি হবে, না আমরা আগেই বলেছি যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর বাই ওই দ্রবণে দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে KNO3 দ্রাব্যতা কি হবে, না সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর অর্থাৎ 21, আর ওই দ্রবণে দ্রাবকের ভর সেটা কত, 29 গ্রাম, তা ইন্টু 100। এটা সলভ করলে কত পাওয়া যায়, না 72.4। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 72.4। আমাদের নেক্সট যে প্রবলেমটা রয়েছে, সমস্যাটি রয়েছে, সেটা কি, না 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 300 গ্রাম পটাশিয়াম নাইট্রেটের সম্পৃক্ত দ্রবণ 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠান্ডা করলে কি পরিমাণ লবণ কেলাসিত হবে। যেখানে দেওয়া আছে যে 10 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা যথাক্রমে 20 এবং 250। এখানে কি বলা হচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কত বলা আছে, না 250। অর্থাৎ 100 গ্রাম জল প্লাস 250 গ্রাম KNO3, তাই তো? কারণ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 250 গ্রাম KNO3 দ্রবীভূত হয়, তবেই তো দ্রাব্যতাটা 250 পাই আমরা। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের পরিমাণ কত, না সম্পৃক্ত দ্রবণের পরিমাণ হবে, এই দুটোকে আমরা যোগ করে কত পাবো, না 350 গ্রাম। এখন 350 গ্রাম সম্পৃক্ত দ্রবণে জলের পরিমাণ হচ্ছে 100 গ্রাম। 350 গ্রাম সম্পৃক্ত দ্রবণে জলের পরিমাণ হচ্ছে 100 গ্রাম। তাহলে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণে জলের পরিমাণ কত হবে, না 100 গুণ 300 বাই 350 এত গ্রাম, অর্থাৎ 85.71 গ্রাম। এখন 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণে তাহলে KNO3 পরিমাণ কত হবে, না 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণে জলের পরিমাণ যদি এটা থেকে থাকে তাহলে KNO3 পরিমাণ কি হবে, KNO3 পরিমাণ হবে, না আমাকে কি করতে হবে, না 300 থেকে এই 85.71 গ্রাম এটা মাইনাস করতে হবে। তাহলে আমরা কত পাবো, না 214.29 গ্রাম। এখন দেওয়া আছে যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
KNO3-র দ্রাব্যতা হচ্ছে 20। কি দেওয়া আছে না 10 ডিগ্রি সেলসিয়াসে KNO3-এর দ্রাব্যতা হচ্ছে 20, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 20 গ্রাম KNO3 দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করেছে। সুতরাং এই 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলে 20/100 গ্রাম KNO3 দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে। আচ্ছা, আমি এটা একটু লিখেই দেখাই যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে KNO3 রয়েছে কত না KNO3 আছে 20 গ্রাম। তাহলে এই আগের এখান থেকে আমরা পেয়েছি জলের পরিমাণ কত না 85.71 গ্রাম। তাহলে এই 85.71 গ্রাম জলে 85.71 গ্রাম জলে KNO3 কত থাকবে না 20/100 ইন্টু 85.71 গ্রাম সমান হচ্ছে 17.14 গ্রাম KNO3 দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে। অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, সুতরাং 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কেলাসিত KNO3-র ভর, KNO3-এর ভর কত হবে না 214 মাইনাস 17.14 গ্রাম, অর্থাৎ 197.14 গ্রাম। দিস ইজ দ্য আনসার। অর্থাৎ যে মানে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি ঠান্ডা করা হয় 300 গ্রাম পটাশিয়াম নাইট্রেটের সম্পৃক্ত দ্রবণকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে, সেক্ষেত্রে যে পরিমাণ লবণ কেলাসিত হবে তার পরিমাণ হচ্ছে 197.15 গ্রাম। আমার লাস্ট যে উদাহরণ, গাণিতিক উদাহরণ, সেটা হচ্ছে কি না কপার সালফেটের 10 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ সম্পূর্ণ বাষ্পীভূত করলে 1.2 গ্রাম কপার সালফেট অবশেষ থাকে। এই দ্রবণের 100 গ্রাম নিয়ে যদি 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে পরিণত করা হয় তাহলে আর কত গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে হবে, যেখানে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কপার সালফেটের দ্রাব্যতা দেওয়া আছে 25। 10 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে 10 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে 1.2 গ্রাম কপার সালফেট দ্রবীভূত থাকে। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে কতটা কপার সালফেট দ্রবীভূত থাকবে না 1.2/10 ইন্টু 100 গ্রাম কপার সালফেট দ্রবীভূত থাকে, অর্থাৎ 12 গ্রাম কপার সালফেট দ্রবীভূত থাকবে। এখন 100 গ্রাম দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণের পরিমাণ কত 100 গ্রাম, সেখানে 12 গ্রাম আছে কপার সালফেট, তাহলে বাকিটা কি আছে না জল আছে। সুতরাং 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে জলের পরিমাণ কত না 100 মাইনাস 12 গ্রাম, দ্যাট ইজ 88 গ্রাম। এখন দেওয়া আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কপার সালফেটের দ্রাব্যতা হচ্ছে 25, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে
25 গ্রাম বা 25 গ্রাম কপার সালফেট দ্রবীভূত হলে দ্রবণটি কি হবে না সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, অর্থাৎ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় বা হয়। অর্থাৎ তাহলে 88 গ্রাম জলে কতটা কপার সালফেট দ্রবীভূত হবে না 25/100 ইন্টু 88 গ্রাম কপার সালফেট দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে। অর্থাৎ কত 22 গ্রাম কপার সালফেট দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। সুতরাং 100 গ্রাম জলে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 22 গ্রাম কপার সালফেট থাকা প্রয়োজন। এই কারণে এই দ্রবণে 12 গ্রাম লবণ দ্রবীভূত আছে, অর্থাৎ থাকার কথা কত সম্পৃক্ত দ্রবণ হওয়ার জন্য 22 গ্রাম, কিন্তু আছে কত গ্রাম না আছে 12 গ্রাম লবণ দ্রবীভূত আছে। সুতরাং আরও কত গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে হবে না আরও 22 - 12 গ্রাম অর্থাৎ 10 গ্রাম কপার সালফেট দ্রবীভূত করলে এই উষ্ণতায় অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। ঠিক আছে ছাত্রীরা, আজকের ভিডিওতে আমি দ্রাব্যতা সম্পর্কে আলোচনা করলাম এবং সেই সংক্রান্ত গাণিতিক সমস্যারও কয়েকটি সমাধান করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। যদি কোনো সমস্যা হয় বা বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে এবং বড়দের কথা সবাই মেনে চলবে।